নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। পাতে ভাত না রুটি, স্মার্টফোন আছে, সেন্সাসে হাউস হোল্ড সার্ভে, হাঁড়ির খবর নেবে মোদী সরকার। মৃত্যু মিছিল, আরসিবির বিরুদ্ধে এফআইআর, 2.5 লক্ষের জন্য মাত্র 1000 পুলিশ। বাড়বে গরম, তবে কলকাতায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা। ব্যাংকে কর্মী নিগ্রহের ঘটনা আটকাতে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার আর্জি অর্থমন্ত্রকের। অভিযুক্ত ডাক্তারি পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি। মিলল না চিকিৎসা পরিষেবা, ছত্তিশগড় এক্সপ্রেসে অসুস্থ হয়ে মৃত্যু যাত্রীর। প্লাস্টিকের বোতলের বদলে মিলছে কেনাকাটার জন্য ডিসকাউন্ট কুপন। ভারতীয় ইউটিউবারদের পাক সফরের নেপথ্যে আইএসআইয়ের ম্যাডামেন। বাংলার বাড়ি প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ। শর্ত মানলেই দ্বিতীয় কিস্তি টাকা পাবেন বাকি 3 লক্ষ উপভোক্তা। ব্যাংকিং ক্ষেত্রে বিদেশি সংস্থার মালিকানা বাড়াতে বিধি বদলের পথে রিজার্ভ ব্যাংক, মুখেই শুধু স্বদেশির কথা মোদির। রথের আগে প্রতি বাড়িতে পৌঁছবে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ। থাকছে খোয়া, ক্ষীরের পেড়া ও মিষ্টি গজা। থমকে বর্ষার অগ্রগতি। আগামী সপ্তাহে ঢুকতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমবে, বাড়বে গরম। ক্ষুদ্র সঞ্চয়ে ধস 80,000 কোটির। জোয়ার আসবে জম্মু ও কাশ্মীরের পর্যটনে আশা উপত্যকাবাসীর। মেদিনীপুর পরিবেশ দিবস উপলক্ষে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে পরিবেশ সংক্রান্ত আলোচনা সভা মেদিনীপুর শহরে। ওয়েস্ট বেঙ্গল, অবশেষে আইসি কাণ্ডে এসডিপিও অফিসে হাজিরা অনুব্রতর, ফের তলব করা হবে। গড়বেতা 3 নম্বর, হাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন বন আধিকারিক শালবনীতে। নারায়ণগড়, ঠাকুরচক এলাকায় রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ল এক বাইক আরোহী। ওয়েস্ট বেঙ্গল, জনগণনার সঙ্গে আবার জাত গণনার সিদ্ধান্ত মোদী সরকারের, ভোটে মিলবে সুবিধা। ঝাড়গ্রাম, তেঁতুলারা গ্রামে কংসাবতী নদীতে জলে ডুবে মৃত্যু হল 5 বছরের শিশুর। ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ সরকারের ঝাড়গ্রাম বন বিভাগের উদ্যোগে ঝাড়গ্রামে র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে আয়োজিত হল বিশ্ব পরিবেশ দিবস। ঝাড়গ্রাম, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে বৃক্ষরোপণ করলেন জেলা ও দায়রা বিচারক সহ বিচারকরা। সাঁকরাইল, কুলডিগ্রি লদাসবর পল্লীতে মা শীতলা পূজা ও উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান। উপস্থিত জেডপি সভাপতি ও বিধায়ক। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় আরসিবির আধিকারিক সহ গ্রেপ্তার 4। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। বেঙ্গালুরু, 6 জুন। 18 বছরের আইপিএল সিজনে প্রথমবারের জন্য শিরোপা জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোহলিদের এই আনন্দ হলো ক্ষণস্থায়ী, কারণ শিরোপা জেতার পরের দিনই বিজয় মিছিলে বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় মৃত্যু ঘটে 11 জন সমর্থকের। ঘটনায় সারা দেশ তাড়া পড়ে গিয়েছে। শুক্রবার এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিখিল সোসালে, যিনি আরসিবির মার্কেটিং হেড। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের মূল চাবিকাঠি ছিলেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল 6:30 নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করা হয়। তিনি মুম্বাই যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। নিখিল সোসালে ছাড়াও এই ঘটনায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার 3 কর্মী, কিরণ, সুমন্ত ও সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে কর্ণাটক রাজ্য সরকার ও প্রশাসন। বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বরখাস্ত করেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বাড়বে গরম, তবে কলকাতায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা। কলকাতা, সাত সকালে কলকাতার আকাশ রয়েছে মেঘলা, তবে সকাল 9টার পর থেকেই আবার রোদ চড়বে, যদিও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি শহরতলি এলাকাতেও একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি। 10ই জুনের পর বঙ্গোপসাগরে ফের যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, তার ধাক্কায় বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বলে আশা করেছেন আবহাওয়াবিদরা। তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটির গতি প্রকৃতির ওপর পূর্ব ভারতের বর্ষার অগ্রগতির গতিপথ নির্ভর করছে। এটা আগামী কয়েকদিন পর আরও পরিষ্কার হবে। খবরটি শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পাতে ভাত না রুটি, স্মার্টফোন আছে, সেন্সাসে হাউস হোল্ড সার্ভে, হাঁড়ির খবর নেবে মোদী সরকার। নয়াদিল্লি, প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং, অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি। কিন্তু শুধু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। আগামী সেন্সাস কর্মসূচির এই প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তো বটেই, অনলাইনেও অন্তত 40টি প্রশ্নের উত্তর দিতে হবে আমজনতাকে। সেই প্রশ্নাবলীর মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি পরিবারের জীবনযাপনের সন্ধান করবে সেন্সাস। কী থাকবে সেই তালিকায়? স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কিছু নমুনা পাওয়া যাচ্ছে। আপনি কি ভাড়া বাড়িতে থাকেন, নাকি নিজের? বাড়ি কি উপকরণ দিয়ে তৈরি, সিমেন্ট নাকি মাটি? দেওয়ালের উপকরণ কি, বাঁশ, কাঠ, ঘাসপাতা, টিন নাকি ইট? ছাদের উপকরণ কি? আর এসবে শুরু হাউস লিস্টিং পর্বে ভারতবাসীর আর্থ সামাজিক যাবতীয় তথ্য জানতে হবে মোদী সরকারকে। পরিবারে কোন শস্য বেশি থাকে খাদ্য তালিকায়? ভাত নাকি রুটি? রুটি হলে কোন শস্য, গম, জোয়ার, বাজরা অথবা অন্য কিছু? এর কারণ কি? কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী চিরাচরিত শস্যের পরিবর্তে মিলেট খাওয়ার পক্ষে প্রবল সওয়াল করেছেন। বাজেটে মিলেটের জন্য বিশেষ ছাড় ও অর্থ বরাদ্দ করা হয়েছে। গোটা বিষয় যে পরিকল্পিত এই প্রশ্নই তার প্রমাণ। 2027 সালের ফেব্রুয়ারি মাসে জনসংখ্যার গণনা শুরুর আগেই
হবে এই হাউস লিস্টিং। 2026 সালের এপ্রিল থেকেই আগামী 16 জুন গেজেট বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। সেদিন থেকেই শুরু হবে প্রক্রিয়া। 1.5 বছর ধরে চলবে, 1.5 দশক পর হতে যাওয়া জনগণনার কর্মযজ্ঞ। আর সবথেকে বেশি চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়াতে চলেছে এই প্রশ্নাবলী। বাড়িতে দম্পতি কতজন? বিবাহিত? এই প্রশ্ন কেন? কারণ লিভ ইন রিলেশনশিপের সংখ্যা কত সেটা জানতে চায় সরকার। অভিন্ন দেওয়ানির বিধির চর্চায় লিভ ইন সম্পর্কের মান্যতা দেওয়া হবে কিনা সেই বিতর্ক শুরু হয়েছে। জানতে চাওয়া হবে বাড়িতে শৌচালয় আছে কিনা, থাকলে তা বাড়ির কোথায় আছে, শৌচালয়, রান্না, স্নান এবং পানীয় এসব কাজে জলের উৎস কী, রান্না কোথায় হয়, ঘরে নাকি বাইরে, পৃথক রান্নাঘর নেই। এর সঙ্গেই আসবে মোদী সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুকিং মিডিয়াম কী, অর্থাৎ রান্নার জ্বালানি। কারণ এই পরিসংখ্যান থেকেই জানা যাবে আদতে উজ্জ্বলা গ্যাস যোজনার হাল হকিকত কী। এখানেই শেষ নয়, মোদী সরকার জানতে চায় ভারত প্রযুক্তিগতভাবে কতটা আধুনিক হলো, তাই প্রশ্ন করা হবে আপনার পরিবারে কটা মোবাইল আছে, তার মধ্যে স্মার্টফোন কটা। এভাবে সেন্সাস খতিয়ে দেখবে পুরুষতান্ত্রিকতার প্রবণতাকেও, অর্থাৎ কাদের হাতে স্মার্টফোন অনেক বেশি। প্রশ্ন থাকবে কম্পিউটার ও ইন্টারনেট নিয়ে, ল্যাপটপ, ডেস্কটপ, ব্রডব্যান্ড এবং ওয়াইফাই কী আছে বাড়িতে, বাড়ির সদস্যরা কিভাবে যাতায়াত করেন, কাদের বাড়িতে গাড়ি অথবা মোটরসাইকেল আছে সেটা লিখতে হবে। এমনকি জানতে হবে সাইকেল থাকলেও। আবার রেডিও, টিভির সংখ্যা কত সেই তালিকা তৈরি করতে চাইছে কেন্দ্র। 1951 সালে স্বাধীন ভারতে প্রথম সেন্সাস হয়েছিল। 75 বছর পরও যে গ্রামীণ ভারতের অন্যতম 3টি ইস্যুর পূর্ণ সমাধান হয়নি সে কথা মোদি জানেন। তাই প্রশ্ন থাকবে বাড়িতে বিদ্যুৎ আছে, জল কত দূরে সামনে রাস্তা আছে, অর্থাৎ বিজলি, পানি, সড়ক আজও সমান গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র সঞ্চয়ে ধস 80,000 কোটির। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা, সংসার খরচের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ওষুধের দাম আর এই জোড়া ফলার আঘাতেই সঞ্চয় এখন কার্যত দিপাস্বপ্নে বদলে দিয়েছে মধ্যবিত্তের, বিশেষ করে প্রবীণ নাগরিক যাদের দিন গুজরান হয় সুদের টাকায়। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে, স্বল্প সঞ্চয় প্রকল্পে লগ্নিত দূরস্থ জমানো টাকায় ভাঙিয়ে নিতে হচ্ছে তাদের। আর মধ্যবিত্তের এই নাজেহাল দশায় ধাক্কা খাচ্ছে নরেন্দ্র মোদী সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্প। 2023 থেকে 24 অর্থবর্ষের তুলনায় সদ্য সমাপ্ত 2024 থেকে 25 আর্থিক বছরে এই খাতে জনসাধারণের বিনিয়োগের নিট পরিমাণ কমেছে 80,000 কোটি টাকার বেশি। অর্থমন্ত্রকের আওতায় থাকা সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম, সেটিতেও এখন সবচেয়ে বেশি সুদ মেলে। অর্থমন্ত্রকের অন্তর্বর্তী হিসেবে বলছে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এই স্কিমেই। এক বছরে প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পে জমার পরিমাণ কমেছে প্রায় 50,000 কোটি টাকা। ভালো ফল করেনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফও। কেন এবার এতটা ধরাশায়ী হলো প্রকল্পগুলি, তার যুৎসই কোনো ব্যাখ্যা নেই কেন্দ্রের কাছে। স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক সুদের হার সর্বাধিক 8.2%। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে তা 7.7%। মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে 7.4% এবং 5 বছরের মেয়াদি আমানতে 7.5%। এছাড়া পিপিএফে 7.1%, 5 বছরের রেকারিং ডিপোজিটে তা 6.7%, 5 বছরের মেয়াদি আমানতে 7.5%, 3 বছরের মেয়াদি আমানতে 7.1%, 2 বছরের মেয়াদি আমানতে 7% এবং 1 বছরের ক্ষেত্রে তা 6.9% হারে সুদ পাচ্ছেন সাধারণ মানুষ। ডাকঘরে সেভিংস অ্যাকাউন্টে তা মাত্র 4%। 2024 সালের জানুয়ারি মাস থেকে এই সুদের হার চালু আছে। তথ্য বলছে 2020 সালের এপ্রিল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এই হার কম ছিল, তারপরেই সুদ বাড়ানো হয়। করোনা কাল থেকে যেভাবে মূল্যবৃদ্ধির কোপে পড়েছে দেশ, তাতে সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়ানো ছাড়া উপায় ছিল না। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে আমজনতাকে খুশি করতেও তা বৃদ্ধি করার কৌশল নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। তা সত্ত্বেও কেন সঞ্চয়মুখী হলেন না প্রবীণ নাগরিক থেকে সাধারণ মানুষ, সেটাই অন্যতম বড় প্রশ্ন। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো প্রকল্পগুলি ডাকঘরের পাশাপাশি ব্যাংক থেকেও কেনা যায়। দেখা যাচ্ছে ব্যাংক ও ডাকঘর দুক্ষেত্রে এই সঞ্চয় প্রকল্পগুলিতে জমা টাকার পরিমাণ কম। বিশেষজ্ঞরা বলছেন আমানত বা সঞ্চয় কম হওয়ার সমস্যায় ব্যাংকগুলিকে ভুগতে হয়েছিল গত অর্থবর্ষে। নগদ যোগান কম থাকা নিয়ে বরাবর উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ব্যাংকিং ক্ষেত্রকে। দুশ্চিন্তায় ছিল অর্থমন্ত্রকও, সঞ্চয়ে খামতির যে স্মল সেভিংস স্কিমগুলিতেও পড়েছে তা এবার স্পষ্ট হয়েছে অর্থমন্ত্রকের রিপোর্টে। মোবাইল চুরির অপবাদে শিশু শ্রমিককে নির্যাতন, মুম্বাই থেকে 2 আত্মীয় সহ গ্রেপ্তার কারখানা মালিক শাহেনশা। কলকাতা ও রায়গঞ্জ, মোবাইল চুরির অপবাদে রবীন্দ্রনগরে শিশু শ্রমিককে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশা ওরফে শামসের আলমকে মহারাষ্ট্রের থানে থেকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার দাদা ফিরোজ আলম ও তাদের নাবালক ভাগ্নেকে। এই ভাগ্নেই ওই শিশু শ্রমিককে উল্টো করে ঝুলিয়ে মারধর এবং ইলেকট্রিক শক দেওয়ার ভিডিও ভাইরাল করেছিল। নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসার পর বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে তারা থানে পালিয়েছিল বলে খবর। মোবাইলের সূত্র ধরে তাদের ভিন্ন রাজ্যে লুকিয়ে থাকার খবর পায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসওজি টিম। 3 জনকেই ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তবে এত সবের মধ্যেও এখনও খোঁজ মেলেনি নির্যাতিত শিশু শ্রমিকের। ওই নির্যাতিত নাবালক এখন কোথায়, শাহেনশাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। এর আগে এই ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয় মোস্তাফা কামাল ও তহিদ আলম নামে সন্তোষপুরের কারখানার 2 কর্মী। দীর্ঘ জেরায় ভেঙে পড়ে তদন্তকারীদের তারা জানান, নাবালককে মারধরের পর তারা একসঙ্গে সবাই বেরিয়েছিল। কারখানা মালিক শাহেনশা তাদের বলে সবাইকে আলাদা আলাদা জায়গায় পালিয়ে থাকতে হবে।
যাতে পুলিশ তাদের একসঙ্গে খুঁজে না পায়। তবে তাদের মধ্যে মেসেজে যোগাযোগ ছিল। ওই মেসেজে সূত্র ধরে সায়েন্সা কোন নম্বর ব্যবহার করেছে সেটি হাতে আসে তদন্তকারীদের। তাই টাওয়ার লোকেশন থেকে জানা যায় ঘটনার পর তারা কলকাতা লাগোয়া এলাকায় ছিল, বর্তমান মহারাষ্ট্রে রয়েছে। সেই সূত্র ধরে এসওজি টিম রওনা দেয় থানেতে। সেখান থেকে সায়েন্সা, ফিরোজ ও তাদের নাবালক ভাগ্নেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের ছবি পুলিশ ভিডিও কল করে দেখায় ইসলামপুরে নাবালকের পরিবারকে। তারা সবাইকে শনাক্ত করেন। সায়েন্সা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে তার মোবাইল ফোনটি যে ওই শিশু শ্রমিক চুরি করেছে সিসি ক্যামেরায় ফুটেজে সেটি ধরা পড়ে। এরপর কর্মীদের বলে ওই কিশোরকে উল্টো করে ঝোলাতে প্রথমে সে মারধর শুরু করে। বিদ্যুতের শক দিচ্ছিল ফিরোজ। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করে তার নাবালক ভাগ্নে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাগ্নে। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পরই তারা বৃহস্পতিবার গভীর রাতে পালিয়ে যায় কারখানা থেকে। কিন্তু ওই নাবালক কোথায়, পুলিশের এই প্রশ্নে বারবার বয়ান পাল্টায় সায়েন্সা। কখন সে জানায় কারখানা থেকে ছেড়ে দেওয়ার পর কোথায় গিয়েছে ওই শিশু শ্রমিক তাদের জানা নেই। পরে বয়ান বদল করে বলে গাড়িতে তোলার পর তাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। তারপর জানা নেই কী হয়েছে। যদিও পুলিশের অনুমান তাকে খুন করে হয় পুঁতে দেওয়া হয়েছে, না হলে অন্যত্র ফেলে দিয়েছে অভিযুক্তরা, যে কারণে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে নাবালকের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। এই নিয়ে কিশোরের বাবা বলেন পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে ভালো কাজ করেছে। সায়েন্সা বলতে পারবে ছেলে কোথায় রয়েছে। ছেলে ফিরে আসার ব্যাপারে আশাবাদী তিনি। বৃহস্পতিবার ওই নাবালকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ও ব্লক সভাপতি জাকির হোসেন। অন্য দল ও সংগঠন পরিবারের পাশে দাঁড়িয়েছে। মিলল না চিকিৎসা পরিষেবা, ছত্তিশগড় এক্সপ্রেসে অসুস্থ হয়ে মৃত যাত্রী। আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর খবরগুলো যদি শুনতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো খবরে। নয়াদিল্লি, হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বাঙালি যাত্রীর মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে যাত্রী মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার ছত্তিশগড় এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, চলন্ত ট্রেনে বিশেষভাবে সক্ষম ওই যাত্রীর হার্ট অ্যাটাক হয়, কিন্তু অনবোর্ড কোনো চিকিৎসা পরিষেবা মেলেনি। পরিবর্তে ওই ট্রেনের কর্মীরা যাত্রী সঙ্গীদের পরামর্শ দেন মথুরা স্টেশনে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন ছাড়ার কিছু সময় পর সেখানে হৃদরোগে আক্রান্ত হন ওই যাত্রী। সেখান থেকে মথুরায় দূরত্ব ছিল অন্তত 100 কিলোমিটার। ফলে গুরুতর অসুস্থ হয়ে বেঘরে প্রাণ হারান ওই যাত্রী। মৃতের নাম বিক্রম সিং, বছর 40-এর। বিক্রম একজন হুইলচেয়ার ক্রিকেটার। গোয়ালিয়রে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ছত্তিশগড় এক্সপ্রেসে চেপেছিলেন তিনি। বিক্রম সিংয়ের সঙ্গে আরও 3 জন ছিলেন। আচমকায় বুকে ব্যথা শুরু হয় তার। দরদর করে ঘামতে থাকেন। বিক্রম যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তা আঁচ করতে পেরেছিলেন সঙ্গীরা। এই পরিস্থিতিতে গোল্ডেন আওয়ার যাতে কোনো মতেই নষ্ট না হয় তা নিশ্চিত করতেই অনবোর্ড রেলকর্মীদের কাছে ছুটে গিয়েছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ওই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। আর তারপরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ম বলছে রেলে যদি কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়েন, তা কোনো কারণে আহত হন, তাহলে তৎক্ষণাৎ তার অনবোর্ড চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা। প্রাথমিক শুশ্রূষার যাবতীয় বন্দোবস্ত শেষ ট্রেনে থাকার কথা। এর জন্য প্রাথমিক প্রশিক্ষণও থাকতে হবে অনবোর্ড রেলকর্মীদের। ছত্তিশগড় এক্সপ্রেসের ঘটনা আদতেও রেলের পরিকাঠামোগত অভাবকেই বেআব্রু করে দিল বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। এই বিষয়ে রেল মন্ত্রকের পক্ষ থেকে সরাসরিভাবে কোনো মন্তব্য করা হয়নি। প্লাস্টিকের বোতলের বদলে মিলছে কেনাকাটার জন্য ডিসকাউন্ট কুপন। কলকাতা, বছরে সারা দেশে 93 লক্ষ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গে তা 3 লক্ষ মেট্রিক টন, যা প্রতিদিন নিঃশব্দে নষ্ট করছে প্রাকৃতিক ভারসাম্যকে। এর বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে দক্ষিণ দিনাজপুর জেলা, যেখানে একাধিক অফিস, গ্রাম পঞ্চায়েতে বসানো হয়েছে প্লাস্টিক বোতল ডিসপোজাল মেশিন। এটি কোনো সাধারণ মেশিন নয়। এর মধ্যে প্লাস্টিকের একটি বোতল ফেললেই মোবাইলে ঢুকবে একটি এসএমএস, যা আদপে ডিসকাউন্ট কুপন। এই কুপন ব্যবহার করে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, জামাকাপড় কেনা থেকে শুরু করে বই এবং ওষুধের মতো প্রয়োজনীয় সামগ্রিক উপর মিলবে 15 থেকে 20% ছাড়। অনলাইনে কেনাবেচার ক্ষেত্রেও গ্রহণযোগ্য হচ্ছে এই কুপন। অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে বেশি টাকার সামগ্রী কেনাকাটা করলে এই কুপন ব্যবহার করে 1000 টাকারও বেশি ছাড় পাওয়া যেতে পারে। মাত্র 15 দিন আগে চালু হয়েছে এই ব্যবস্থাপনা। একে মডেল করে প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে গোটা রাজ্যে লড়াইয়ে নামার তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। শুধু এই প্রকল্প পর্যবেক্ষণ করতে দক্ষিণ দিনাজপুরে বিশেষ দল পাঠাচ্ছে পঞ্চায়েত দপ্তর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মুম্বাই বিমানবন্দরের মতো কিছু জায়গা ছাড়া প্লাস্টিকের বোতল ডিসপোজাল মেশিনের প্রচলন তেমনভাবে চোখে পড়ে না। দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক নবীন কুমার চন্দ্রের নকশায় তৈরি হয়েছে এই মেশিন। এতে রয়েছে একটি কিবোর্ড এবং একটি ডিসপ্লে স্ক্রিন। কাগজের বলাই নেই। মেশিনের নির্দিষ্ট জায়গায় বোতল দিলেই তা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তারপর কিবোর্ডে ফোন নম্বর দিলেই মোবাইলে চলে আসছে ডিজিটাল ডিসকাউন্ট কুপন। প্লাস্টিকের সেই কুচি পাঠিয়ে দেওয়া হচ্ছে রাস্তা তৈরির কাজে। প্রসঙ্গত, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত একটি করে ওয়ালটিকের রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার স্থানীয় রেস্তোরাঁ, হোটেল, বই, জামাকাপড়ের দোকান, ওষুধের দোকানের গাঁটছড়া বেঁধেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। অফার থাকায় বিক্রি বাটা বৃদ্ধির আশা করছেন দোকান মালিকরা। এ কারণে তারা উৎসাহ দেখিয়েছেন। এই প্রকল্পে এই মডেলকে রাজ্যের অন্যত্র কাজে লাগাতে চাইছে পঞ্চায়েত দপ্তর। এই মর্মে ভিডিও বার্তা তৈরি থেকে শুরু করে নয়া উদ্যোগের খসড়া তৈরি করা হচ্ছে। দেখা যাচ্ছে এক ব্যক্তি যতবার বা যতগুলি বোতল ডিসপোজাল মেশিনে ফেলবেন তিনি ততবার ডিসকাউন্ট কুপন পাবেন। রাজ্যের এক আধিকারিক বলেন, বর্তমানে 10 টাকা দামের প্লাস্টিকের জলের বোতলের ব্যাপক চাহিদা রয়েছে। সিংহভাগ মানুষ ওই জল খাওয়ার পর খালি বোতলগুলি যেখানে সেখানে ফেলে দেন।
তৈরি হয় প্লাস্টিকের বর্জ্য। প্রশাসনের আশা ডিসকাউন্ট কুপন মেলায় অনেকে উৎসাহিত হয়ে ওই মেশিনে প্লাস্টিক ফেলবেন। এতে মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পাবে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বাংলার বাড়ি প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ। শর্ত মানলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাকি ৩ লক্ষ উপভোক্তা। কলকাতা পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি ৩ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার। সূত্রের খবর, এখনো পর্যন্ত ৯ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায়, সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য। এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা। ২১শে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। জানা গেছে ১২ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ উপভোক্তার বাড়ি লিনটেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। তাদের মধ্যে ৯ লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা। বাকি ১ লক্ষের অ্যাকাউন্টে এখন টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে যারা এখনও লিন্টন পর্যন্ত বাড়ি তুলতে পারেননি, তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। বকেয়া কাজে গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে। যেহেতু ১২ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে, সেক্ষেত্রে লিন্টন পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন। দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সবথেকে কম নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। তবে মালদহ, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলেই সূত্রের খবর। প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। এই প্রকল্প রূপায়ণের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতে প্রকল্প ব্যয়ের ০.১৬% অর্থ বরাদ্দ করা হয়েছে। কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ওই তহবিল থেকেই দেওয়া হচ্ছে। আগামী দিনে এই খাতে বরাদ্দ বাড়ানো হয় কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।